তখন মধ্যরাত, আটলান্টিকের মাঝ সমুদ্র হাড় কাঁপানো ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা। আর এরকম একটি সময় কার্পেথিয়া জাহাজের ওয়্যারলেসে ভেসে এলো একটু বার্তা। ওয়্যারলেস অপারেটর হ্যারল্ড কটম হেডফোন খুলে ছুটলেন ক্যাপ্টেনের কেবিনে। কার্পেথিয়ার ক্যাপ্টেন আর্থার রোস্টন তখন রাতের পোশাক পরেছেন, একটু পরেই শুতে যাবেন। ওয়্যারলেস অপারেটর কটম যা বললেন তার বাংলা করলে এরকম দাঁড়ায়, স্যার, টাইটানিক বিপদে পড়েছে, ডুবে যাচ্ছে, এক্ষুনি সাহায্য চাইছে। একটু থেমে সমুদ্রে টাইটানিকের পজিশনটা জানালেন কটম, মানে কার্পেথিয়া জাহাজ থেকে টাইটানিক কতটা দূরে। এরপর কার্পেথিয়ার ক্যাপ্টেন আর্থার রোস্টন যা করেছিলেন তা ইতিহাসে সম্ভবত অন্যতম সেরা মোটিভেশনাল কাহিনী। আপনারা টাইটানিকের ডুবে যাওয়ার ইতিহাস সবাই জানেন। আমি আজকের এই এপিসোডে তার পরের অংশের কাহিনীটি বলবো। টাইটানিক নিয়ে আমরা যতটা জানি বা পড়েছি তার সিকিভাগও আমরা এই অংশের কথা বা ওই রাতের আসল নায়কের কথা কিন্তু জানি না। নায়ক কার্পেথিয়া জাহাজের প্রতিটি যাত্রী, প্রতিটি নাবিক, তবে এর মধ্যে উজ্জ্বলতম নায়ক অবশ্যই ক্যাপ্টেন আর্থার রোস্টন। হ্যাঁ, আর একজন রয়েছেন, তাকে বলা যায় সেই রাতের হিরো। তিনি একজন মহিলা। বিশ্ব অবশ্য তাকে সেলাম জানিয়েছে আনসিঙ্কেবল মলি ব্রাউন বলে। তার নাম মার্গারেট ব্রাউন। আজকের এই এপিসোডটি এই অপূর্ব কাহিনীটিকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই কয়েকটি মাসে আমার এই নতুন চ্যানেলটি যেভাবে আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা পেয়েছে তাতে আমি কৃতজ্ঞ। আপনাদের অনেকেই বলেছিলেন এই চ্যানেলে আরও বেশি বেশি করে ভিডিও দিতে। নতুন বছরে আমি চেষ্টা করছি এই চ্যানেলে সপ্তাহে এরকম স্বাদের অন্তত 2টো করে ভিডিও আপলোড করতে। এবার ফিরে আসি আমাদের আজকের কাহিনীতে। প্রথমে বলি এসওএস এবং মর্স কোড সম্পর্কে দু একটা কথা, তাতে টাইটানিকের এই গল্পটি বুঝতে সুবিধে হবে। 1830 থেকে 1840 সালের মধ্যে আবিষ্কৃত হয়েছিল দূর থেকে খুব দ্রুত কোনো সংকেত পাঠানোর প্রযুক্তি। একে অপরের ভাষা না জানলেও চলবে, সংকেত বোঝার জন্য একটা কোড ব্যবহার করেছিলেন স্যামুয়েল মর্স এবং আলফ্রেড ভেইল। এই সংকেতের নামই মর্স কোড। কিরকম এই কোড? মর্স কোডে এ মানে একটি ডট একটি ড্যাশ, বি মানে একটি ড্যাশ 3টি ডট, এইভাবে পাঠানো হয় সংকেত। এভাবেই এসওএস বললে মানে বিপদের সংকেত জানালে চট করে সবাই বুঝতে পারেন। 1830-এর 40 দশক পরে 1906 সালে জার্মানির বার্লিন রেডিও টেলিগ্রাফ কনভেনশনে এই এসওএসকে আন্তর্জাতিক বিপদ সংকেত হিসেবে গ্রহণ করা হয়। আর এটা 1908 সালের 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। তার ঠিক 4 বছর পরে 1912 সালের 10 এপ্রিলের রাত এই এসওএস সংকেত জড়িয়ে পড়ল একটি ইতিহাসের সঙ্গে। আর তার সফল ব্যবহারে বোঝা গেল বিপদ সংকেতের গুরুত্ব। কি হয়েছিল সে রাতে? এসওএস ভেসে এলো আরএমএস কার্পেথিয়া জাহাজে, অর্থাৎ 3টি ডট, 3টি ড্যাশ এবং 3টি ডটের সংকেত। বিশ্ব সেলাম জানিয়েছে ক্যাপ্টেন স্যার আর্থার হেনরি রোস্টনকে। আজও সমুদ্রের ইতিহাসে হিরো অব দ্য টাইটানিক নামে সম্মান পান তিনি। হিরো, নায়ক একেই বলে। ওয়্যারলেস অপারেটরের এসওএস বার্তাটি শুনে 1 সেকেন্ড চুপ করে থমকে দাঁড়ালেন রোস্টন। তারপর যেন দৈব শক্তি ভর করল তার শরীরে। কিরকম? মাত্র 5 মিনিটে মোট 23টি অর্ডার দিয়েছিলেন তিনি। তার মধ্যে মূল অর্ডারগুলো ছিল এরকম: 1, জাহাজ পুরো গতিতে নিয়ে এগোও।
সমস্ত বয়লার জ্বালিয়ে দাও, সব কেবিনের গরম জল এবং হিটিং বন্ধ করে দাও। 2, জাহাজকে 64 ডিগ্রি উত্তর পশ্চিম দিকে ঘোরাও, বরফের মধ্যে দিয়ে পৌঁছতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। 3, সব লাইফ বোট জলে নামানোর জন্য প্রস্তুত করো। 4, ডাক্তার, সার্জন, নার্সরা এখনই ডাইনিং রুমে হাজির হও। 5, আমাদের জাহাজের 3টি ডাইনিং রুম, স্মোকিং রুম এবং লাইব্রেরি আছে। এখানে সব টেবিলগুলো সরাও, হাসপাতালের ওয়ার্ড তৈরি করো। প্রত্যেক স্টুয়ার্ডকে বলছি, সবাই যত সম্ভব কম্বল, বালিশ, ব্র্যান্ডি, স্যুপ, কফি রেডি করো। আর এরপর যা হয়েছিল তা সত্যি অসামান্য এক দৌড়, কার্পেথিয়ার দৌড়। বরফের বাধা ভেঙে সেই দৌড় শেষ হয়েছিল 3 ঘন্টা 50 মিনিট পরে। তার আগেই রাত 12:45 থেকে ভোর 4টের মধ্যে কার্পেথিয়া জাহাজটি একটি ছোটখাটো হাসপাতাল হয়ে গেল। ফার্স্ট ক্লাস ডাইনিং সেলুন হলো অপারেশন থিয়েটার। চাঁদের আলোয় ঝাড়লণ্ঠনের নিচে টেবিলে সাদা টেবিল ক্লথ বিছিয়ে তার উপর তৈরি হলো অস্ত্রোপচারের যন্ত্র। তৈরি হলেন ডাক্তাররা। সেকেন্ড ক্লাস ডাইনিং রুমটি হলো মহিলা এবং শিশুদের ওয়ার্ড। পিয়ানোর উপর কম্বলের পাহাড় জড়ো করা হলো। আর থার্ড ক্লাস ডাইনিংটি হলো পুরুষদের ওয়ার্ড। লাইব্রেরি হলো মৃতদেহ রাখার মর্গ। আর স্মোকিং রুমটি হলো গরম স্যুপ আর ব্র্যান্ডির কাউন্টার। তুমুল গতিতে কার্পেথিয়া জাহাজ ছুটছে, আর ওই মধ্যরাতে প্রবল ঠান্ডায় স্টুয়ার্ডরা কেবিন থেকে কেবিনে ছুটছেন। যাত্রীদের নিজেদের বিছানা, বালিশ, কম্বল সব ছেড়ে দিতে বলছেন। কেউ বসেছিলেন না, কেউ প্রশ্নও করেননি, সবাই দৌড়চ্ছেন। ওই জাহাজের একজন হাঙ্গেরিয়ান যাত্রী পরে লিখেছিলেন, আমরা ভেবেছিলাম আমরা গরিব, কিন্তু ওই রাতে কার্পেথিয়ার যাত্রীরা তাদের শার্ট পর্যন্ত খুলে দিয়েছিলেন অচেনা মানুষের জীবন রক্ষার জন্য। কার্পেথিয়া জাহাজে মূলত অভিবাসী যাত্রীরাই ছিলেন। তাদের যাত্রা ছিল নিউ ইয়র্ক থেকে ফিউমে, এখন যার নাম ক্রোয়েশিয়া, অর্থাৎ আমেরিকা থেকে ইউরোপ যাচ্ছিল কার্পেথিয়া। কার্পেথিয়া ছিল ইউরোপ থেকে ফেরা অভিবাসীদের পরিবার এবং মধ্যবিত্ত যাত্রীরা। কিছু ধনী যাত্রী অবশ্য ছিল। বিভিন্ন দেশের মানুষ, যেমন ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বলকানাঞ্চলের যাত্রী ছিলেন তারা। তারা প্রত্যেকেই ক্যাপ্টেন আর্থার রোস্টনের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। একটিও প্রশ্ন করেননি। নিম্নবিত্ত বা বিত্তশালী পরিবার, কোনো বিভেদ ছিল না ওই সময়। এর পরের কাহিনীর অংশ বোঝার জন্য এবার আমরা চলে যাব টাইটানিকের দিকে। সেখানে তখন কি হচ্ছে? টাইটানিকে লাইফ বোট ছিল মাত্র 20টি। সেই বোটে জায়গা হতে পারে সর্বোচ্চ 1178 জনের। অথচ টাইটানিকের যাত্রী ছিলেন জাহাজের ক্রু সমেত মোট 2240 জন। মানে 1062 জনকে নেওয়ার মতো কোনো লাইফ বোট টাইটানিকে ছিল না। এবং যখন লাইফ বোট নামানো হচ্ছিল, তখন উত্তেজনা এবং বিশৃঙ্খলায় প্রথম দিকের বোটে 20 জন, কখনো বা 30 জন করে উঠতে পেরেছিলেন। অথচ ওইসব লাইফ বোটের ক্ষমতা ছিল 65 জনের মতো। তাই পরের দিকে অনেক মানুষ বোটে উঠতে পারেননি। কার্পেথিয়া যখন ঘটনাস্থলে পৌঁছয়, চারিদিকে বরফের চাই এবং নিকষ অন্ধকার, ঘন কুয়াশার চাদরে ঢাকা সমুদ্রতল। প্রবল ঠান্ডায় জমে গিয়ে মৃতদেহগুলি ভাসছে উবুড় হয়ে। 20টি বোটের মধ্যে 18টি বোট তখন জলে রয়েছে। কিন্তু এর মধ্যে 6 নম্বর বোটের কাহিনীটি পরে অমর হয়ে আছে এক মহিলার অদম্য সাহসের জন্য। কে তিনি? তার নাম মার্গারেট ব্রাউন। টাইটানিকের ফার্স্ট ক্লাসের যাত্রী, রীতিমতো ধনী পরিবারের মহিলা। টাইটানিকের ওই ভ্রমণে ব্রাউন ছিলেন একাই। তার স্বামী তখন আমেরিকায়। মার্গারেট ব্রাউন তার কাছেই যাচ্ছিলেন। 6 নম্বর বোটটিও অন্য বোটের মতো বরফ এবং মৃতদেহ সরিয়ে এগোনোর চেষ্টা করছিল। মার্গারেট ব্রাউন নৌকোর দায়িত্বে থাকা কোয়ার্টার মাস্টারকে বলছিলেন, আরো একবার খুঁজে দেখুন কেউ জলে বেঁচে আছে কিনা। কোয়ার্টার মাস্টার বলছিলেন, পেছনে গেলে বিপদ হতে পারে, নৌকাটা উল্টেও যেতে পারে। মার্গারেট শান্ত গলায় বলেছিলেন, ওখানে মানুষ আছে, আমরা যদি না যাই তাহলে কে যাবে? যদিও 6 নম্বর লাইফ বোট অনেক চেষ্টা করেও বেশি এগোতে পারেনি,
কিন্তু মার্গারেট ব্রাউন বারবার কথা বলে সাহস জুগিয়ে গেলেন ওই বোটের যাত্রীদের। তিনি সবাইকে বলছিলেন, আমরা একসাথে আছি, যা হারিয়েছি তা আমরা নতুন করে পেতে পারি। এরপরে যতক্ষণ না কার্পেথিয়া এসে পৌঁছেছিল, লাইফ বোটের ভেতরে ছোট ছোট কর্মকাণ্ডও শুরু করে দেন তিনি। মার্গারেটের কথায় উৎসাহ পেয়ে জড়তা কাটিয়ে অনেকে নিজেদের মধ্যে কম্বল ভাগ করেছেন, কেউ পাশের জনকে সান্ত্বনা দিয়েছেন। মার্গারেট নিজেই সামনের দিকে এগিয়ে গিয়ে অসুস্থদের চিকিৎসাও শুরু করে দিয়েছিলেন। কারো পায়ে কিছু চোট আছে, কারো চোখে আতঙ্ক, কিন্তু সেই মুহূর্তে শারীরিক কষ্টের চেয়েও মানসিক যন্ত্রণা ছিল আরো মারাত্মক। এরপরে হাসপাতালে পরিণত হওয়া কার্পেথিয়া জাহাজটি যখন 710 জন যাত্রীকে উদ্ধার করে, তখন মার্গারেট ব্রাউনের কাজ আরো বেড়ে যায়। কার্পেথিয়ার অন্য যাত্রীদের সঙ্গে তিনিও নেমে পড়েন অন্যদের সুস্থ করার কাজে। ভাবুন মানুষটির মনের জোর। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অন্যরা যখন কাঁদছেন, কেউ অজ্ঞান হয়ে পড়ছেন, তখন তিনি সাহায্যে হাত লাগাচ্ছেন কার্পেথিয়ার উদ্ধারকারীদের সঙ্গে। কার্পেথিয়া বা টাইটানিকের যাত্রীদের কাছেও তাই সবচেয়ে বড় বিস্ময় ছিলেন ব্রাউন। উদ্ধারকারী জাহাজে উঠে বিপন্ন যাত্রীদের পাশে তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন তিনি উদ্ধারকারী দলের সদস্য। ক্যাপ্টেন আর্থার রোস্টনের মতো তিনিও এসওএস পেয়ে ছুটে এসেছেন। কার্পেথিয়ার যাত্রীরাও তার কাজের ধরন দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি আহত এবং শীতার্ত যাত্রীদের জন্য কম্বল, গরম খাবার এবং পোশাক আনার কাজে হাত লাগালেন। কার্পেথিয়ার ফার্স্ট ক্লাস যাত্রীদের কাছ থেকে তিনি টাকা সংগ্রহ করে একটি ত্রাণ তহবিলও গঠন করলেন। নিউ ইয়র্ক পৌঁছানোর আগেই সেই সময়ের হিসাবে বিশাল অঙ্কের, মানে $10,000 সংগ্রহ করে ফেললেন তিনি। এর পাশাপাশি ইংরেজি না জানা অভিবাসীদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য করাও শুরু করলেন তিনি। আর যাদের স্বজন মারা গেছে তাদের পাশে বসে কথা বলে তাদের মনের চাপ কাটাতে সাহায্য করতে লাগলেন। এক কথায় টাইটানিকের যাত্রী হয়েও তিনি কার্যত হয়ে ওঠেন কার্পেথিয়ার উদ্ধারকারীদের অঘোষিত নেত্রী এবং একজন মানবিক সংগঠক। আসলে ইতিহাস হয়তো এভাবেই লেখা হয়। টাইটানিক যখন ডুবছে তখন সবচেয়ে কাছে ছিল আরেকটি জাহাজ, এই এসওএসটি তারাও পেয়েছিল। তার নাম এসএস ক্যালিফোর্নিয়ান, যার ক্যাপ্টেন ছিলেন স্ট্যানলি লর্ড। এই জাহাজের ক্রুরা টাইটানিক থেকে ছোড়া বিপদ সংকেতের রকেটটাও দেখতে পেয়েছিলেন, কিন্তু তারা উদ্ধার কার্যে এগিয়ে আসেননি। ফলে ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন এবং ক্রুদের নিয়ে পরে বিশ্ব জুড়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকেই মনে করেন এই জাহাজটি যদি ওই সময় উদ্ধারে এগিয়ে আসতো তবে টাইটানিকের অনেক যাত্রীর প্রাণ হয়তো বেঁচে যেত। অর্থাৎ ইতিহাস ক্যালিফোর্নিয়ান জাহাজ এবং তার ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকেও নায়ক হওয়ার হাতছানি দিয়েছিল, কিন্তু সেই হাতছানি উপেক্ষা করে এখন ইতিহাসে নিন্দিত ওই জাহাজ এবং তার ক্যাপ্টেন। আর নিজেদের সমস্ত শক্তি ব্যবহার করে কার্পেথিয়া, তার যাত্রী, ক্রু, ক্যাপ্টেন এবং মার্গারেট ব্রাউন এ যুগেও মানুষের মোটিভেশনের ইতিহাসে স্মরণীয় নাম হয়ে আছে। তারা মশাল জেলে রেখেছেন মানবতার, ভালোবাসার। কাহিনীটি আপনাদের ভালো লাগলে এরকম আরো কাহিনী পেতে আমার এই চ্যানেলটির ভিডিও সেকশন খুলে দেখবেন, আর সেই সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনার এই ছোট্ট কাজগুলো আমাকে এরকম কাজ করতে আরো উৎসাহ যোগাবে। আর বাড়ির বাচ্চাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখাবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।